বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ওমর খৈয়াম চৌধুরী, প্রভাষক, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই। আমি তোমাদের সাথে যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আসো, তোমরা যারা কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, তোমাদের সাথে আমি ফার্স্ট পেপারের আমাদের ফার্স্ট হাফ ইয়ারলি পরীক্ষা যে 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 চ্যাপ্টারে প্রশ্ন হয়েছে সেই চ্যাপ্টারগুলোর আমি ক্লাস শেষ করে ফেলছি। আমার সাথে আফসান ম্যাডাম আছে, আফসান ম্যাডামও ক্লাস শেষ করে ফেলছেন। তারপর আমরা আবার ক্লাসগুলো আবার তোমাদের মঙ্গলের জন্য আবার ক্লাসগুলো যাতে আবার তোমাদের অনেকেই করতে পারো নাই, যারা করতে পারো নাই তাদের জন্য আবার আমি ক্লাসগুলি আবার করছি। প্রত্যেকটি চ্যাপ্টার থেকে যে টপিকসগুলো আমাদের পরীক্ষায় সাধারণত উদ্দীপক হিসাবে থাকে বা থাকতে পারে বা ওখান থেকে এমসিকিউ থাকে, সেগুলি আমি নিয়ে তোমাদের আমি ক্লাস করছি। তো আমাদের একদম যাতে তোমরা যেহেতু তোমাদের এখন অনলাইনে ক্লাস করছে, আমরা এখন অফলাইনে ক্লাস করতে পারছি না, সেই জন্য আমি তোমাদের যে পরীক্ষায় জ্ঞানমূলক এবং অনুধানমূলক যে প্রশ্নগুলো সম্ভাব্য পরীক্ষায় থাকতে পারে, প্রত্যেকটি চ্যাপ্টারে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে তোমাদের ক্লাস করব, যাতে তোমরা বাসায় বসে অন্তত জ্ঞানমূলক অনুধানমূলক কোশ্চেনগুলো যদি অন্তত শেষ করতে পারো, তাহলে কেউ পরীক্ষা অন্তত খারাপ করবে না। অন্তত মোটামুটি 5 নম্বর থেকে কিছু হলেও বেশি পাবে। 70-80 না পাইলেও অন্তত 50-60 পাওয়ার একটা ব্যবস্থা হবে। আর বাকি যখন আমরা অফলাইনে ক্লাস করব, তখন আমরা উদ্দীপকগুলো কীভাবে পরীক্ষা আসতে পারে, কোন উদ্দীপকের আনসারগুলি কীভাবে হবে, যে কোন উদ্দীপকের প্রয়োগমূলক আনসার কীভাবে করতে হয়, সেইগুলি তখন আমরা অফলাইন ক্লাসে সেগুলি দেখিয়ে দেব। এখন আমাদের যেমন কতগুলো জ্ঞানমূলক এবং অনুধানমূলক প্রশ্ন নিয়ে আমি তোমাদের ক্লাস করছি। যেমন নন্দন তত্ত্ব বলতে আমরা কি বুঝি? নন্দন তত্ত্বটা হচ্ছে দর্শনের এমন একটি শাখা যেখানে সৌন্দর্য, শিল্প, রসবোধ, রুচিবোধ ইত্যাদি নিয়ে আলোচনা চিন্তা করা হয়। অর্থাৎ আমি সহজ কথা যদি বলি, অর্থাৎ সুন্দরের প্রশংসা করা, অর্থাৎ কী বলা হয়? সুন্দরের প্রশংসা করা। অর্থাৎ নন্দন তত্ত্বটা হলো এমন একটি বিষয়, এমন একটি দর্শনের বা যুক্তিবিদ্যার এমন একটি শাখা যেখানে যাবতীয় সৌন্দর্য, রুচিবোধ, অভ্যাস, রস, আনন্দ এই বিষয় নিয়ে আলোচনা। অর্থাৎ সোজা কথা, আমরা নন্দন তত্ত্বকে আমরা বলতে পারি সৌন্দর্যবিদ্যা, যেখানে সৌন্দর্য বলতে একটি বাড়ির সৌন্দর্য, কথাবার্তার সৌন্দর্য, অর্থাৎ জীবনের সৌন্দর্য সব কিছু নিয়ে যেখানে আলোচনা করা, তাকে আমরা বলি নন্দন তত্ত্ব। তারপরে জড়। আচ্ছা, আমরা অনেকেই তোমরা যারা রিডিং পড়েছো, সেখানে তো কতগুলো শব্দ এখানে পাবে, মৌলিক শব্দ। এই শব্দগুলি সম্পর্কে আমাদের একটু জানা দরকার, জ্ঞান নেওয়া দরকার। যেমন জড় কি? যা চেতনাহীন ও নিষ্ক্রিয় তাকে বলা হয় জড়। অর্থাৎ যা চেতনাহীন ও নিষ্ক্রিয় তাকেই বলা হয় জড়। যেমন একটি টেবিল, এর কোনো চেতনা নেই এবং এটা নিষ্ক্রিয়, তাহলে এটা কোনো কাজ করতে পারে না। আমি যখন টেবিলকে নাড়াচাড়া করি, তখন টেবিল নাড়াচাড়া করে, অর্থাৎ এর মধ্যে কোনো চেতনা নেই, এটাকে বলা আমরা চেতনা। অর্থাৎ যে বস্তু চেতনাহীন এবং নিষ্ক্রিয় তাকে আমরা বলবো জড় পদার্থ। যেমন, আর এই জড়ের দুটি গুণ আছে, একটি হলো মুখ্য গুণ এবং একটি হলো গৌণ গুণ। একটি হলো মুখ্য গুণ এবং একটি হলো গৌণ গুণ। আচ্ছা, মুখ্য গুণ হলো কি? মুখ্য গুণটা হলো তার নিজস্ব গুণ, প্রতিটি বস্তুর যে নিজস্ব গুণ, সেটি হলো মুখ্য গুণ। যেমন জ্বরের আকার আকৃতি এবং গতি, অর্থাৎ জ্বরের আকার আকৃতি এবং গতিটা হলো সেটা মুখ্য গুণ। আর গৌণগুণটা হলো ওই জ্বরের রূপ, রস, গন্ধ। যেমন আমরা যদি বলি আম, কাঁঠাল, এই আমের যে আকার আকৃতি, এটা হলো এর আমের মুখ্য গুণ। আর গৌণগুণটা হলো কি? জ্বরের রূপ, রস, গন্ধ, স্বাদ। রূপ, রস, গন্ধ, বর্ণ, এগুলি হলো গৌণগুণ। আচ্ছা, তাহলে আমরা এটা সম্পর্কে জানলাম। এখন নীতিবিদ্যা, আমরা পরীক্ষার সময় অনেক সময় আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে, নীতিবিদ্যা বলতে কী বোঝো? তাহলে আমরা বলবো, নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত একটি বিজ্ঞান। অর্থাৎ
আমরা মানুষ সামাজিক জীব, সমাজে বসবাস করতে গেলে, বাস করতে গেলে আমাদের কতগুলো নিয়ম নীতি সম্পর্কে জানতে হয় বা অথবা নিয়ম নীতি পালন করতে হয়। আমরা সমাজে বাস করলে কার সাথে কে কীরূপ আমরা আচরণ করব, কী আচরণ করলে সমাজ উপকৃত হবে বা আমরা সমাজে একসাথে সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারবো। অর্থাৎ সামাজিক যে আচরণ, এইটা আমাদের সমাজে কতগুলো নীতি বিধি নিষেধ আছে, এগুলো আমি মানতে হবে। এটি হলো নীতিবিদ্যা, অর্থাৎ নৈতিক আদর্শের আলোকে আমাদের প্রত্যেকেরই নৈতিক কতগুলো আদর্শ থাকা উচিত। এই নৈতিক আদর্শের আলোকে মানুষের আচরণের ভালো মন্দ বিচার করে। তাহলে অর্থাৎ আমাদের সমাজের মানুষের কাজকর্ম কেমন হওয়া উচিত, আমি মানুষ সমাজে বাস করি, আমার কাজটি কেমন হওয়া উচিত বা কোনটি করা উচিত কোনটি করা উচিত নয়, এইগুলি হলো নীতিবিদ্যার কাজ। তাহলে আমরা কি বললাম, আমরা আচার করি, কথাবার্তা বলি সমাজে, তথা আমার কথাবার্তা আমার আচরণে যাতে কেউ মনে কষ্ট না পায় বা কেউ যাতে মনক্ষুণ্ণ না হয়, অর্থাৎ আমার আচরণ দ্বারা সমাজ যাতে উপকৃত হতে পারে, অর্থাৎ কোন কাজটি করলে মানুষ সমাজ উপকৃত হবে বা কোন কাজটি আমার করা উচিত কোন কাজটি আমার করা উচিত নয়, এই বিষয় নিয়ে আমরা সমাজে যে বিধিনিষেধ আছে এগুলোকে বলা আমরা নীতিবিদ্যা। আচ্ছা, আমরা বলি আমরা শিক্ষা গ্রহণ করি, শিক্ষা মানুষের মৌলিক অধিকার, এই কথা বলা যে এই যে শিক্ষা জিনিসটার বেসিক জিনিসটা কী, অর্থাৎ মানুষের, তাহলে আমরা বেসিক জিনিসটা কি আমি একটু সংক্ষেপে বলি। মানুষের অর্জিত জ্ঞানকে অপরাপর মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে শিক্ষা। অর্থাৎ আমি যে জ্ঞান অর্জন করলাম সেই জ্ঞানটি যখন অপরের কাছে যখন সেটি পৌঁছে দিই, এটি হবে শিক্ষা। আমি শুধু জ্ঞান লাভ করলে হবে না, আমি শিক্ষা গ্রহণ করলে হবে না, আমার এই শিক্ষাটা অপরাপর সমাজের বা রাষ্ট্রের অপরাপর মানুষের কাছে পৌঁছে দিতে হবে, তখন সেটি হবে মৌলিক শিক্ষা। অর্থাৎ এই শিক্ষা মানুষের বৃত্তিকে, বিশেষ করে মানুষের মনকে বিকশিত করে তোলে, যাতে সে সত্য ও সুন্দরের ধারণাকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারে। অর্থাৎ আমার যে শিক্ষা, এই শিক্ষা আমার যে মনোবৃত্তি আছে, প্রত্যেকটি মানুষের কতগুলি সুপ্ত বিকাশ করার যোগ্যতা আছে, ক্ষমতা আছে, মানুষের কত মনোবৃত্তি আছে, এই মনোবৃত্তিকে আমি যখন ঠিক সঠিকভাবে কাজে লাগাবো, তখন আমার মনটা কী হবে, বিকশিত হবে এবং আমরা সেই সত্য এবং সুন্দরের ধারা আমার জীবনটাকে সত্যিকারভাবে অর্থাৎ পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারবো। তাহলে আমরা এমন শিক্ষা গ্রহণ করব যে শিক্ষার দ্বারা আমি নিজে ব্যক্তিগতভাবে উপকৃত হব এবং সেই শিক্ষাটা অপরের কাছে সরাসরি সত্যিকার অর্থে সেটি পৌঁছে দেব, যার দ্বারা একজন মানুষ তার মনোবৃত্তিকে সুপ্তভাবে তার বিকাশ ঘটাতে পারে এবং সে সত্য এবং সুন্দর জীবনযাপন করে তার জীবনটাকে সে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারে। এটাই হবে আমাদের সত্যিকার মৌলিক শিক্ষা। তারপরে আমাদের আছে রূপবিদ্যা। রূপবিদ্যাটা কি? পরিদৃশ্যমান বস্তুর বাহ্যরূপ নিয়ে যে বিদ্যা তাকে বলা হয় রূপবিদ্যা। যেমন অবভাস বিজ্ঞান কি, তাহলে আচ্ছা, এখন আমরা কম্পিউটার শব্দটা আমরা অনেকেই জানি কম্পিউটার সম্পর্কে কী, কম্পিউটার আমাদের কী। আচ্ছা, কম্পিউটার হলো আমাদের একটি গণনাকারী যন্ত্র। আমরা কম্পিউটার সম্পর্কে অনেকেই অনেক রকম আমরা কম্পিউটার সম্পর্কে জ্ঞান লাভ করেছি, জানি, কিন্তু বাস্তবে এক কথায় যদি আমরা কম্পিউটার সম্পর্কে যদি কেউ আমাকে বলা হয় বা তোমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে কম্পিউটার কী বা কম্পিউটার বলতে কী বুঝি আমরা, তখন বলবে কম্পিউটার একটি বাস্তব গণনাকারী যন্ত্র, এটি সাধারণ ব্যবহার্য মেশিন, এটা আমরা ব্যবহার করি সেই রকম একটা মেশিন যা ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে তৈরি এবং যা দ্বারা ডাটা হিসাবে আমরা টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও এবং ইলেকট্রিক সিগন্যাল, সংখ্যা, পাথন এগুলি ইত্যাদি সেখানে অবস্থান করে, তার দ্বারা গ্রহণ করে এবং এটি একটি নির্দেশ সাপেক্ষ প্রক্রিয়া গ্রহণ করে সেটা ইনপুট প্রদান হয়ে থাকে। তাহলে যাই হোক, আমরা এটি এত লম্বা না বলে সোজা কথায় বলবো যে কম্পিউটার একটি হলো গণনাকারী যন্ত্র, সেখানে অনেকগুলি ডিভাইস থাকে যেগুলিতে আমরা
ইনপুট আউটপুট কাজ আমরা করতে পারি। এখানে কতগুলি অডিও, ভিডিও, ইলেকট্রনিক্স, সিগন্যাল, সংখ্যা, এই এই বিষয়গুলো সেখানে থাকে। তাহলে এইটি ইলেকট্রনিক সার্কিটের সমন্বয়ে সেটি তৈরি হয়ে থাকে। তাহলে আমরা এই জিনিসগুলো আমরা এখানে আমরা দেখলাম। এখন আমরা জ্ঞানমূলক কতগুলি প্রশ্ন এখানে আমরা দেখলাম। এখন আমাদের কতগুলি অনুধাবনমূলক যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি 2-4টি প্রশ্ন সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত তোমাদেরকে আলোচনা করি। যে সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান বলতে কী বোঝো, অর্থাৎ একে যেমন এস্থেটিক্স যাকে আমরা বলি ইংরেজিতে, এটি কি সৌন্দর্যমূলক বিজ্ঞান? আমি একটু আগে তোমাদের বলেছি যে নন্দন তত্ত্ব সেটাকে আমরা এখানে বলে থাকবো সহজ ভাষায় সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান। এই সৌন্দর্য বিষয়ক বিজ্ঞানটাকে আমরা বলি নন্দন তত্ত্ব। আর নন্দন তত্ত্ব হলো এমন একটি বিদ্যা যা বিভিন্ন প্রকার সৌন্দর্য চর্চার জন্য বিভিন্ন নিয়মকানুন প্রণয়ন করে এবং সেগুলোকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে সুন্দরভাবে জীবনযাপন করার নির্দেশনা দান করে। অর্থাৎ আমি আগেই বললাম যে সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান আর নন্দনতত্ত্ব একই কথা, যেটি আমরা কতগুলি আমাদের সৌন্দর্য চর্চার জন্য কতগুলি নিয়মকানুন আমরা অনুসরণ করি বা প্রয়োগ করি এবং সেগুলি সেই নিয়মগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে আমরা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি সেই নির্দেশনা আমাদেরকে দান করে। যেমন সুন্দর করে আমরা কথা বলা, সুন্দর পোশাক পরা, নিজ দেহের অঙ্গ প্রত্যঙ্গের পরিচর্যা করা, সুন্দরভাবে সাজায়। আমি আমাদের একটা বাড়ি আছে, একটা গাড়ি, সেই বাড়িটারও একটি সৌন্দর্য আমরা সবসময় করতে পারি। এইগুলি হলো, অর্থাৎ আমি কিভাবে বাড়িটাকে সাজিয়ে রাখবো, কিভাবে আমি নিজে আমার গাড়িটাকে সাজিয়ে রাখবো, কীভাবে আমি সুন্দর করে কথা বলবো, সুন্দর আমি ড্রেস আপ করবো বা সুন্দর পোশাক পরবো, আমার কথাবার্তা চালচলন, নিজ দেহের অঙ্গ প্রত্যঙ্গের কী পরিচর্যা, কীভাবে ভালো লাগে, এইগুলো সব কিছু হলো একটি নন্দতত্ত্ব। সবগুলিকে আমরা বলবো সৌন্দর্য বিজ্ঞান। আবার যদি বলি, আমরা বলেছি যে একটু আগে আমি পড়েছি যে নীতিবিদ্যা, ইথিক্স যাকে বলে, ইথিক্সটা কী বলেছি যে সমাজে বসবাসকারী মানুষের যে আচরণ সম্পর্কিত যে বিজ্ঞান তাকে আমরা বলেছি নীতিবিদ। অর্থাৎ সমাজে বসবাস করতে গেলে, মানুষ সামাজিক জীব, এখানে বসবাস করতে গেলে আমাদের কতগুলি সামাজিক নিয়ম কানুন সম্পর্কে জানতে হয়, মানতে হয়। সেই আমাদের আচরণটা কেমন হওয়া উচিত, আমি কি করব, আমি কি করা উচিত বা কি করা উচিত নয়, এগুলি সামাজিক নিয়মের ভিতরে পড়ে। অর্থাৎ সেই বিধি নিষেধগুলো যদি আমরা প্রত্যেকের দায়িত্ব কর্তব্যবোধে উদ্বুদ্ধ হয়ে যদি আমরা সেগুলি করে থাকি, তখনই আমাদের সমাজ উপকৃত হবে তথা রাষ্ট্র এবং দেশ শান্তিতে থাকতে পারবে। এই জিনিসগুলো, অর্থাৎ সমাজে বসবাসকে যে সামাজিক নিয়মকানুন, যে আচার আচরণ, কত বিধিসম্মত নিয়ম, সে কি ভালো কি মন্দ, কোনটি অন্যায় কোনটি ন্যায়, কোনটি উচিত কোনটি অনুচিত, এই সব কিছু মিলেই আমরা এটাকে বলবো ইথিক্স বা নীতিবিদ্যা। তাহলে আমরা এখন ব্যবসা যারা করে তাদের পেশাগত জীবনে কেন নৈতিকতার প্রয়োজন আছে? আমরা অনেকেই বলি যে আমরা ব্যবসা করি, এই ব্যবসায় ভালো, ওই ব্যবসায় ভালো নয়। এই যে ব্যবসায়িক যে এবং পেশাগত, আমরা যারা চাকরি করি পেশাগত জীবনে আমাদের নৈতিকতাটা কী? আচ্ছা, এটা যদি আমাদেরকে বলা হয় তাহলে আমরা বলবো যে নৈতিকতা হলো ব্যবসা এবং পেশাগত জীবনে অত্যন্ত একটি প্রয়োজনীয় বিষয়। কেননা এটি আমাদের চিন্তার মধ্যকার যে ত্রুটি, যে ভ্রান্ত যে ত্রুটি থাকে সেটি খুঁজে এবং বের করে এবং তা পরিহার করতে সাহায্য। অর্থাৎ আমি যে পেশায় নিয়োজিত আছি সেই পেশার মধ্যে অনেক ত্রুটি থাকতে পারে, ভুল থাকতে পারে, আমি যদি আমার ভিতরে যদি নৈতিকতা শুদ্ধভাবে কাজ করে, তাহলে আমি পেশাগত জীবনে আমার ভুলটাকে পরিহার করে আমি শুদ্ধভাবে জীবনযাপন করতে পারবো। অর্থাৎ আমি ভুলটাকে, যেটা ত্রুটি, তাকে পরিহার করে আমি পেশাগত জীবনে সঠিকভাবে আমি চলতে পারবো। অর্থাৎ মানুষ সামাজিক জীব, সমাজের সদস্য হিসাবে আমার কতগুলো নৈতিক দায়িত্ব আছে, যে সমাজে বসবাসকারী মানুষের কল্যাণ সাধন করা। যেমন একটি দ্রব্য দোকানে যখন বিক্রির সময়, যখন দোকানদার বা বিক্রেতা যখন ওজনে কম দেয় তখন, অথবা ভেজাল কোনো মিশ্রিত জিনিস দ্রব্য অপরের কাছে বিক্রি করে, তখন আমাদের উচিত
তাকে তার ভুল ধরিয়ে দেওয়া এবং বলা যে আপনি এই কাজ থেকে বিরত থাকবেন। এটি হলো নৈতিকতা, এইটি হলো নৈতিকতা। কিন্তু আমরা সমাজে যে নৈতিকতা বলতে যেটা বুঝি, সেটা আমরা বুঝি যে আমাদের সমাজে মানে নৈতিকতা বলতে গেলেই নাই। আমরা সেই নিয়ম নীতি মানি না, অর্থাৎ সমাজের সদস্য হিসেবে আমার যে নৈতিক দায়িত্ব আমি সেটি সঠিকভাবে পালন করি না। মানুষের কল্যাণ সাধন করা আমার উচিত এবং কর্তব্য পালনে আমরা সবাই সচেষ্ট সজাগ হওয়া উচিত, কিন্তু আমরা সেটি সাধারণত করি না। তো আমরা প্রত্যেককেই আমরা যে জিনিসটা চেষ্টা করব যে নৈতিকতার সাথে যাতে আমরা সবসময় একমত হই এবং নৈতিকতাকে সবসময় আমরা ব্যবসা করতে হোক, পেশাগত জীবন হোক, জীবনে প্রতিটি ক্ষেত্রে আমরা যাতে নৈতিকতার সমাজের সদস্য হিসেবে একে অধিক গুরুত্ব দেওয়া। আচ্ছা, এখন আমার আরেকটা শর্ট কোয়েশ্চেন যদি আমাদের অনুদানমূলক প্রশ্ন থাকে যে ব্যবসায় আবার কিসের নৈতিকতা? অনেকে বলে থাকে যে ব্যবসায় যে নৈতিকতা সেটি কী? সেটা আমরা বলবো যে ব্যবসা ক্ষেত্রে মানুষের আচরণে উচিত ও অনুচিত বিচার এবং একে মূল্যায়ন করা। ব্যবসা করতে গিয়ে আমি যখন দেখি কোন কাজটি আমি করব, আমি যে জিনিসটি বিক্রি করব, আমি স্বাভাবিক একটা সেন্সে যদি উদাহরণ দিই, আমি ফল বিক্রেতা করি, আমি একজন ফল বিক্রেতা। ফল বিক্রি করতে গেলে আমি এখানে দেখি যে আমার কিছু ফল ভালো, কিছু ফল নষ্ট, খারাপ। তো এখন আমরা সাধারণত দেখি যিনি বিক্রেতা, ফল বিক্রেতা, উনি যে খারাপ ফলটি সেটি যে যে যেখানে থাকে ফল সেটাই উপরে রাখে এবং সেটি আগে কাস্টমারকে দিয়ে দেয়। এতে তার ফল বিক্রেতা লাভ হয় আর যিনি কাস্টমার, যিনি ক্রেতা, তার ক্ষতি হয়। আমরা এইটি এটা সবসময় দেখি। অথবা আমরা যখন বাজারে মাছ কিনতে যাই, মাছ বিক্রেতা সেই সবসময় সেই কাজটি করে যে মাছটি খারাপ, যেটি পচা, যেটি সাধারণত খাওয়ার অনুপযুক্ত, সেই মাছটি আগে বিক্রি করে ফেলে। এইভাবে আমরা সমাজে আমরা এই জিনিসগুলো সবসময় দেখি। তাহলে ব্যবসায় যে নৈতিকতা এটি কী? ব্যবসায় নৈতিকতা হলো যে আমি ব্যবসা করতে গেলাম, আমি ব্যবসায়ী, আমি দেখব কোন কাজটি, কোন জিনিসটি আমার করা উচিত, কোনটি উচিত, কোনটি অনুচিত। এটি আমার বিবেক বুদ্ধি দিয়ে আমি বিচার বিশ্লেষণ করব এবং মূল্যায়ন করব। অর্থাৎ আমার ব্যবসায়িক মনোভাবটা এমন হবে যে আমি যাতে জনগণের কল্যাণ সাধন করতে পারি, আমি যাতে কোনো কাস্টমারকে, কোনো ক্রেতাকে যাতে তার ক্রেতার যাতে ক্ষতি না হয় সেই জিনিসটা খেয়াল করব। অর্থাৎ আমি ব্যবসায়ী হয়ে কোনো কিছু কম দিতে পারবো না ওজনে, অথবা কোনো দ্রব্যে ভেজাল বা অন্য কিছু আমরা দিতে পারবো না। তাহলেই আমার ব্যবসায়ী মনোভাবটা আমাদের সত্যিকার অর্থে এইভাবে হওয়া উচিত, কিন্তু আমরা সেটা বাস্তবে সেটা দেখি না। সেই জন্য আমাদের বলে যে যার ভিতর নৈতিকতা গুণটি থাকবে সেই সত্যিকার অর্থে একজন সফল ব্যবসায়ী। আর যার ভিতরে নৈতিকতার গুণ এই জিনিসটি নেই, সে কখনো সত্যিকারে সঠিক ব্যবসায়ী বা সফল ব্যবসায়ী বা ভালো ব্যবসায়ী হতে পারবে না। তাহলে আমরা দেখলাম যে এই জিনিসগুলো আমাদের পেশাগত জীবনে হোক, ব্যবসায় হোক, অথবা সামাজিক যে কোনো কর্মক্ষেত্রে হোক, জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের এই নৈতিকতা অর্থাৎ ভালো মন্দ, বিধি নিষেধ, নিয়মকানুন, সামাজিক আচার আচরণ, এই বিষয়গুলি আমাদের সবসময় ভাবতে হবে, চিনতে হবে, জানতে হবে এবং অপরকেও এই বিষয় সম্পর্কে জানাতে হবে এবং এগুলি কীভাবে এর পালন করা যায় এবং এর সত্যিকার যাতে মূল্যায়ন হয় সেই বিষয়টির দিকে আমাদের প্রত্যেকের সজাগ দৃষ্টি রাখতে হবে। অর্থাৎ আমরা শুধু আমরা যদি মানুষ চিন্তাশীল প্রাণী, এই চিন্তাশীল প্রাণী আমরা মানুষ বিবেক বুদ্ধিসম্পন্ন প্রাণী, এই বিবেক এবং চিন্তা দ্বারা যখন আমরা আমাদের বিবেককে প্রশ্ন করব সত্যিকার অর্থে তখনই আমরা যখন যৌক্তিক চিন্তা করব তখনই আমরা বুঝতে পারবো কোন কাজটি সঠিক, কোন কাজটি আমার করা উচিত ছিল, কোনটি করা আমার উচিত ছিল না। আমরা বাস্তব জীবনে কিন্তু সেটি খুবই কম দেখতে পাই। তো এখন থেকে আমরা সবাই চেষ্টা করব যে প্রকৃত সত্য
তত্ত্ব উদ্ঘাটন করে জগৎ এবং জীবন সম্পর্কিত যে মৌলিক এবং চিরন্তন যে সমস্যাগুলি আছে তার যৌক্তিক আমরা সবসময় অনুসন্ধান করব, সত্যটাকে আমরা সবসময় গ্রহণ করব, মিথ্যাটাকে আমরা সবসময় বর্জন করব। আমরা সবসময় সেই যেটা বললাম আমাদের সামাজিক আচার আচরণ নিয়ম নীতিগুলো বিধিনিষেধগুলো আমরা পালন করার চেষ্টা করব। তাহলে আমরা সত্যিকার অর্থে সত্যের মানদণ্ডের ভিত্তিতে আমরা নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে আমরা থাকতে পারবো। এটা জাতির জন্য যেটি সবসময় সর্বকালেই মঙ্গলজনক হবে। এভাবে আমরা থাকবো। এখন আজকে আমি তোমাদের প্রথম চ্যাপ্টারে যে জ্ঞানমূলক যে অনুধাবনমূলক প্রশ্নগুলো থাকে তার কতগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি আমাদের সাধারণত বোর্ড পরীক্ষায় থাকে, কলেজ পরীক্ষা থাকে, বিভিন্ন বোর্ড যেমন বরিশাল বোর্ড, আজকে যে কোশ্চেনগুলো আমি তোমাদের পড়ালাম, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড এবং ঢাকা বোর্ড, এই বিভিন্ন বোর্ডের যে বোর্ড কোশ্চেনগুলো যেগুলি পরীক্ষার সম্ভাব্য আসে বা সাধারণত আসে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা আরও অন্যান্য ইম্পর্টেন্ট কোশ্চেনে আলোচনা করব। তো তোমরা এই ক্লাসগুলি ভালো করে দেখবে, ক্লাসগুলি শুনবে এবং বাকি যে ক্লাসগুলিও তোমরা করবে। বিস্তারিত কোনো সমস্যা থাকলে সেটিও বলবে, আমরা বাকি ক্লাসে অন্যান্য ক্লাসে সেই ক্লাসগুলি আরও বিস্তারিতভাবে করব। তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।